হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমএস বায়োগাইড। আজ থেকে আমরা শুরু করছি এনসিইআরটি ক্লাস 12 বায়োলজি। আগে আমরা শুরু করেছি এনসিইআরটি ক্লাস 11 বায়োলজি থেকে আমরা পড়া শুরু করেছি এবং সেখান থেকে আমরা অবশ্যই পড়তে থাকবো। তার সাথে সাথে আমরা ক্লাস 12 যেটা এনসিইআরটি থেকে আমরা নতুন করে চ্যাপ্টার শুরু করছি, যেটা হচ্ছে ইউনিট 6, ইউনিট 5 পর্যন্ত ক্লাস 11-এ রয়েছে এনসিইআরটির বই, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। আর ইউনিট 6 থেকে শুরু হচ্ছে ক্লাস 12। তো ইউনিট 6-এর যে চ্যাপ্টার 1টা সেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গ্যানিজম। এই চ্যাপ্টার 1 থেকে আমরা শুরু করব এবং সমস্ত চ্যাপ্টার আমরা পরপর পড়তে থাকবো। এনসিইআরটি থেকে সরাসরি পড়বো এবং প্রত্যেকটা লাইন আমরা বুঝে নিয়ে তার বেঙ্গলিতে মিনিং করে বুঝে নেব, যাতে করে আমাদের যে সমস্ত বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস যারা রয়েছে, যারা সিবিএসই বোর্ডে যারা পড়ছো, তাদের তো হেল্পফুল হবেই, এবং যারা নিট এক্সামিনেশন দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই হেল্পফুল হবে। তো চলো আমরা পড়ে নিই। প্রত্যেকটা লাইন আমরা পড়বো। আজকে শুধু ইন্ট্রোডাক্টরি পার্টটা পড়বো, যেটা হচ্ছে রিপ্রোডাকশন ইন অর্গ্যানিজমের খুব ছোট করে একটা ইন্ট্রোডাকশন পড়ে নেব। তারপরে আমরা পরের যে টপিকসগুলো আসতে থাকবে সেগুলো আমরা খুব ডিটেলে খুব ভালো করে প্রত্যেকটা লাইন বুঝে নিয়ে আমরা ছোট ছোট নোটস তৈরি করেও আমরা পড়তে থাকবো, যাতে করে আমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। রিপ্রোডাকশন মানে কি? রিপ্রোডাকশন মানে হচ্ছে কি, যে আমাদের বেঙ্গলিতে বলা হয় রিপ্রোডাকশন মানে হচ্ছে জনন, অর্থাৎ যেই পদ্ধতির মাধ্যমে কোনো উদ্ভিদ অথবা প্রাণী অর্থাৎ অর্গ্যানিজম বা জীব নিজেদের অপত্য সৃষ্টি করে, সেটাই হচ্ছে রিপ্রোডাকশন। তো এই রিপ্রোডাকশনের প্রয়োজন কেন পড়ছে সেটাই আমরা পড়বো এই ইন্ট্রোডাক্টরি পার্টে। তো প্রত্যেকটা অর্গ্যানিজমের কি হয়, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা প্রাণী অথবা উদ্ভিদ বেঁচে থাকে, একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত একটা জীব বেঁচে থাকতে পারে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এই যে সময়টা, সেটাকেই বলা হচ্ছে লাইফ স্প্যান। তো লাইফ স্প্যান হচ্ছে কি, ইচ অ্যান্ড এভরি অর্গ্যানিজম ক্যান লিভ ওনলি ফর আ সার্টেন পিরিয়ড অফ টাইম। দ্য পিরিয়ড ফ্রম বার্থ টু দ্য ন্যাচারাল ডেথ অফ অ্যান অর্গ্যানিজম রিপ্রেজেন্টস ইটস লাইফ স্প্যান। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়টা, সেটাই হচ্ছে সেই নির্দিষ্ট জীবের লাইফ স্প্যান। লাইফ স্প্যানস অফ আ ফিউ অর্গ্যানিজমস আর গিভেন ইন ফিগার, যেটা হচ্ছে নিচের যে ফিগারটা রয়েছে সেই ফিগারে কিন্তু দেওয়া রয়েছে লাইফ স্প্যান, যেটা বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে লাইফ স্প্যান সেটা রয়েছে। তোমরা দেখে নেবে যখন কোনো ইউটিউবে কোনো লেকচার দেখবে, অবশ্যই তোমরা কিন্তু তার সাথে কিন্তু তোমাদের এনসিইআরটি বইটা রাখবে, তাতে করে তোমাদের অনেকটাই সুবিধে হবে। তো এইখানে আমরা এই ফিগার সম্বন্ধে আমরা যাচ্ছি না, তোমরা ফিগারের যে ছবিগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এবং প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর যে লাইফ স্প্যানটা সেটা তোমরা দেখে নেবে। প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর যে লাইফ স্প্যান সেটা কিন্তু তাদের সাইজের সাথে কিন্তু মোটেই রিলেটেড না। যে কোনো একটা অর্গ্যানিজম যদি আকারে বড় হয় তাহলে তাদের লাইফ স্প্যান যে অনেক বেশি হবে, কিংবা কোনো অর্গ্যানিজম যদি ছোট হয় তাদের লাইফ স্প্যান অনেক বেশি কম হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। অর্থাৎ কোনো অর্গ্যানিজমের সাইজ কিন্তু তার লাইফ স্প্যানের সাথে কিন্তু মোটেই রিলেটেড নয়। কোনো অর্গ্যানিজমের লাইফ স্প্যান খুব শর্ট হতে পারে, কয়েক ঘন্টার মধ্যেই তার লাইফ স্প্যান শেষ হয়ে যেতে পারে। আবার কোনো অর্গ্যানিজমের লাইফ স্প্যান অনেক বেশি, 100, 200, 300 এরকম বছরও লাইফ স্প্যান কিন্তু হতে পারে। এরপর পরের লাইনে আমরা চলে যাব, যেটা ইম্পর্টেন্ট লাইন। এখানে ফিগার সম্বন্ধে বলা হয়েছে, সেখানে আমরা যাচ্ছি না, শুধুমাত্র ইম্পর্টেন্ট লাইনে আমরা চলে যাচ্ছি। এখানে কি বলেছি, যে লাইফ স্প্যান অফ অর্গ্যানিজম আর নট নেসেসারিলি কোরিলেটেড উইথ দেয়ার সাইজ। যেটা আমরা বললাম যে পড়লাম, যেটা হচ্ছে জানলাম, যেটা হচ্ছে সাইজের সাথে কোরিলেটেড নয়। দ্য সাইজ অফ ক্রো অ্যান্ড প্যারটস আর নট ভেরি ডিফারেন্ট, ইয়েট দেয়ার লাইফ স্প্যান শো ওয়াইড ডিফারেন্স। তাহলে প্যারট এবং কাকের মধ্যে সাইজের কোনো ডিফারেন্স থাকে না, কিন্তু তাদের লাইফ স্প্যানের মধ্যে ডিফারেন্স কিন্তু আছে। সিমিলারলি আ ম্যাঙ্গো ট্রি, পরের যেটা লাইন, সিমিলারলি আ ম্যাঙ্গো ট্রি হ্যাজ আ মাচ শর্টার লাইফ স্প্যান অ্যাজ কম্পেয়ার টু পিপল ট্রি। পিপল ট্রির থেকে ম্যাঙ্গো ট্রির যে লাইফ স্প্যানটা সেটা কিন্তু অনেকটাই কম, পিপল ট্রির লাইফ স্প্যান অনেকটাই বেশি।
Whatever be the lifespan, death of every individual organism is certainly. লাইফস্প্যান যাই হোক না কেন, প্রত্যেকটা অর্গ্যানিজম, প্রত্যেকটা প্রাণী উদ্ভিদের কিন্তু মৃত্যু কিন্তু অবশ্যম্ভাবী। জন্ম হলে কিন্তু মৃত্যু তো হবেই। সেই জন্য কি হচ্ছে, যদি মৃত্যু হয়ে যায় কোনো অর্গ্যানিজমে, তাহলে তার যে স্পিসিসের যে এক্সিস্টেন্সটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সেজন্য প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণীর একটা লক্ষ্য থাকে কি, যে তার অপত্য সে রেখে যাবে এবং তার স্পিসিসটা কিন্তু পৃথিবীতে কিন্তু থেকে যাবে। তার মৃত্যু ঘটলেও কিন্তু তার অপত্যের মাধ্যমে সে কিন্তু এবং তার স্পিসিস কিন্তু বেঁচে থাকবে। এটাই হচ্ছে প্রত্যেকটা অর্গ্যানিজমের, যেটা হচ্ছে প্রত্যেকটা অর্গ্যানিজমই সেটা চেষ্টা করে। সেই জন্য কী হচ্ছে, যে মৃত্যু যেহেতু হয়ে যাচ্ছে, সেজন্য কী হচ্ছে, কোনো অর্গ্যানিজম কিন্তু ইমমর্টাল হচ্ছে না, কিন্তু সে রিপ্রোডাকশনের মাধ্যমে তার অপত্য রেখে যাচ্ছে, যেটা তার স্পিসিসটাকে পৃথিবীর মধ্যে সেটা সেইভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে। নো ইন্ডিভিজুয়াল ইজ ইমমর্টাল, কোনো জীবই কিন্তু ইমমর্টাল নয়, অমর নয়, এক্সেপ্ট সিঙ্গল সেলড অর্গ্যানিজম। কিছু কিছু সিঙ্গল সেল অর্গ্যানিজম রয়েছে, তাদেরকে আমরা ইমমর্টাল হিসাবে ধরে নিতে পারি। বিশেষ কয়েকটা কারণের জন্য আমরা ইমমর্টাল হিসাবে ধরে নিতে পারি। তারা হচ্ছে সিঙ্গল সেল অর্গ্যানিজম। সিঙ্গল সেল অর্গ্যানিজমের এখানে ইমমর্টালিটি সম্বন্ধে কেন বলা হচ্ছে, কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক প্রোটোজোয়া রয়েছে, তারা সিঙ্গল সেল যে প্রোটোজোয়া, তাদের পুরো কোষটাই কিন্তু গ্যামেট হিসেবে কাজ করে এবং অন্য গ্যামেটের সাথে মিলনের ফলে আবার নতুন জীব উৎপন্ন করে। তো সেই পুরানো সেলটা কি হচ্ছে, গ্যামেটে কনভার্ট হয়ে যাচ্ছে, সেজন্য কিন্তু তার মৃত্যু হচ্ছে না। সেই জন্যই বলা হচ্ছে যে এখানে সিঙ্গল সেল অর্গ্যানিজম যেহেতু রয়েছে, তাদের কিন্তু সবসময় কিন্তু দেখা যায় যে মৃত্যু কিন্তু হচ্ছে না, তারা যেহেতু গ্যামেটে রূপান্তরিত হয়ে যাচ্ছে এবং আবার সেই গ্যামেট থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হচ্ছে। কি হলো, সিঙ্গল সেল অর্গ্যানিজমের মৃত্যু হচ্ছে না অনেক ক্ষেত্রেই। আবার যে সমস্ত আরও যে সমস্ত অর্গ্যানিজম রয়েছে, যেমন বিভিন্ন ধরনের গাছ প্রাণী যারা রয়েছে, তাদের তো মৃত্যু ঘটছে। তাহলে তারা কিভাবে এই পৃথিবীতে থেকে যাচ্ছে, কোন পদ্ধতির আশ্রয়ের মাধ্যমে তারা এই পৃথিবীতে থেকে যাচ্ছে, তো সেটা হচ্ছে কি, যে রিপ্রোডাকশন বা জনন। এই রিপ্রোডাকশন বা জননের মাধ্যমেই তারা অপত্য সৃষ্টি করছে এবং তাদের এক্সিস্টেন্স তারা পৃথিবীতে বানিয়ে রাখছে। There must be some process in living organism that ensure this continuity. তাহলে প্রসেস কিছু রয়েছে, যেটা হচ্ছে এই অর্গ্যানিজমসদের এই পৃথিবীতে কন্টিনিউইটিটা বজায় রাখছে। ইয়েস, উই আর টকিং অ্যাবাউট রিপ্রোডাকশন। তাহলে সেই প্রসেসটা কি, সেটা হচ্ছে কি, যে রিপ্রোডাকশন, সামথিং দ্যাট উই টেক ফর গ্রান্টেড। তাহলে রিপ্রোডাকশনটাই হচ্ছে কি, যে এই স্পিসিসগুলোর এক্সিস্টেন্সের জন্য দায়ী। তাদের যেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার উদ্ভিদ অথবা প্রাণীর যে অ্যানসেস্টারের মৃত্যু হয়ে গেলেও কিন্তু তাদের যে অপত্য, তারা কিন্তু পৃথিবীতে থেকে যাচ্ছে। তোমরা তোমাদের বইতে লক্ষ্য করবে যে লিস্টটা রয়েছে বিভিন্ন অর্গ্যানিজম, প্রাণী, উদ্ভিদের যে লাইফ স্প্যান সম্বন্ধে একটা ছোট্ট করে একটা ধারণা দেওয়ার জন্য এখানে একটা ফিগার দেওয়া রয়েছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রাণী কিংবা কোন উদ্ভিদের লাইফ স্প্যান কত, সবথেকে বেশি লাইফ স্প্যান বিশিষ্ট প্রাণী কোনটা, উদ্ভিদ কোনটা, এই লিস্ট থেকে মোটামুটি তোমরা কিন্তু ধারণা করতে পারবে। এরপর আমরা আসবো রিপ্রোডাকশন সম্বন্ধে। তাহলে রিপ্রোডাকশনটা কি? রিপ্রোডাকশনই হলো এমন একটা প্রসেস যার মাধ্যমে কোনো জীব, উদ্ভিদ অথবা প্রাণী তাদের অপত্য পৃথিবীতে রেখে যায় এবং তাদের বংশগতিকে তাদের বংশটাকে তারা চালিয়ে নিয়ে যায়। রিপ্রোডাকশন এখানে কি বলছে, আমরা লাইন বাই লাইন পড়ে বুঝে নেব। রিপ্রোডাকশন is defined as a biological process in which an organism give rise to young ones, যেটাকে বলা হচ্ছে অফস্প্রিং মানে হচ্ছে অপত্য, যেটা হচ্ছে নতুন যে বাচ্চা উৎপন্ন হচ্ছে সেটাকে বলা হচ্ছে অফস্প্রিং বা অপত্য। তাহলে রিপ্রোডাকশন হচ্ছে এমন একটা প্রসেস যার মাধ্যমে কোনো উদ্ভিদ অথবা প্রাণী তাদের অফস্প্রিং বা অপত্য তৈরি করে, যেটা হচ্ছে সিমিলার টু ইটসেলফ, অর্থাৎ যে অ্যাডাল্ট যে অর্গ্যানিজমটা রয়েছে তার মতোই অপত্য সৃষ্টি করে, যেটা হচ্ছে অফস্প্রিং। দ্য অফস্প্রিং
দ্য অফস্প্রিং গ্রো ম্যাচিওর অ্যান্ড ইন টার্ন প্রডিউস নিউ অফস্প্রিং। তাহলে যে অফস্প্রিং বা অপত্যটা তৈরি হচ্ছে সেটা আবার বড় হচ্ছে, ম্যাচিওর হচ্ছে, আবার তারা নতুন অফস্প্রিং তৈরি করছে। দাস দেয়ার ইজ আ সাইকেল অফ বার্থ, গ্রোথ অ্যান্ড ডেথ। তাহলে এখানে একটা সাইকেল রয়েছে, সাইকেলের মাধ্যমে এটা চলছে। একবার কোনো অর্গ্যানিজমের বার্থ হচ্ছে, তারপরে তার গ্রোথ হচ্ছে, তারপরে আবার তার ডেথ হয়ে যাচ্ছে, এবং ডেথ হয়ে যাওয়ার আগে সে কিন্তু তার অপত্য বা অফস্প্রিং কিন্তু রেখে যাচ্ছে। তারপর আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইনে কি বলছে? পরের লাইনে রিপ্রোডাকশন এনাবলস দ্য কন্টিনিউইটি অফ দ্য স্পিসিস। তাহলে রিপ্রোডাকশন কি করছে? কিসের কন্টিনিউইটি বজায় রাখছে? স্পিসিস অর্থাৎ কোনো উদ্ভিদ বা প্রাণীর প্রজাতির জেনারেশন আফটার জেনারেশন সেই প্রজাতির কন্টিনিউইটি বজায় রাখছে। There is a large diversity in the biological world and each organism has evolved its own mechanism to multiply and produce offspring. তাহলে আমাদের যে বায়োলজিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে প্রচুর ভ্যারাইটি অফ অর্গ্যানিজম রয়েছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী রয়েছে, এবং তাদের নিজস্ব মেকানিজম রয়েছে মাল্টিপ্লাই করার জন্য, রিপ্রোডিউস করার জন্য নিজস্ব পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। প্রত্যেকটা যে পদ্ধতিগুলো রয়েছে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, সেগুলো আমরা ডিটেলসে জানবো, আমরা নেক্সট ভিডিওতে জানবো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ছোট করে ইন্ট্রোডাকশনটাই শুধু আমরা করে রাখছি। তো অর্গ্যানিজম, যেটা পরের লাইনে বলছে, দ্য অর্গ্যানিজমস হ্যাবিট its internal physiology and several other factors are collectively responsible for how it reproduce। তাহলে কোনো একটা উদ্ভিদ অথবা প্রাণী কিভাবে রিপ্রোডিউস করবে, তার রিপ্রোডাকশনের অর্থাৎ জননের মেকানিজম কী হবে, পদ্ধতি কী হবে, সেটা কিসের ওপর ডিপেন্ড করছে? তার হ্যাবিটের ওপর ডিপেন্ড করছে, তার যে শারীরিক ইন্টারনাল যে শারীরবৃত্তীয় যে সমস্ত পদ্ধতিগুলো রয়েছে তার উপর ডিপেন্ড করছে, এবং আরও সেভারাল আদার ফ্যাক্টরস, আরও বিভিন্ন ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করছে। Based on whether there is a participation of one organism or two in the process of reproduction, it is of two types। তাহলে কিসের ওপর নির্ভর করে? রিপ্রোডাকশন প্রসেসের মধ্যে, মেকানিজমের মধ্যে যখন কোনো দুটো অর্গ্যানিজম ইনভলভ থাকবে, অর্থাৎ গ্যামেট উৎপন্ন হবে, একটা মেল গ্যামেট, একটা হচ্ছে মেল গ্যামেট উৎপন্ন হবে, আর একটা হচ্ছে ফিমেল গ্যামেট উৎপন্ন হবে। যখন এই মেল গ্যামেট, এটা হচ্ছে মেল গ্যামেটের চিহ্ন, মেল গ্যামেট অথবা ফিমেল গ্যামেট যখন উৎপন্ন হবে, এবং এই দুটো গ্যামেটের মিলনের ফলে তৈরি হবে কি? জাইগোট তৈরি হবে। এই যে পদ্ধতিটা, এটা হচ্ছে কি? যে সেক্সুয়াল পদ্ধতি, এটা সেক্সুয়াল প্রসেস অফ রিপ্রোডাকশন। আর আরেকটা হচ্ছে এসেক্সুয়াল প্রসেস অফ রিপ্রোডাকশন রয়েছে, সেটা হচ্ছে কি? সেখানে গ্যামেট উৎপন্ন হয় না, সেখানে কি এইভাবে গ্যামেট উৎপন্ন হয় না, সেখানে কোনো বডি পার্টের মাধ্যমে কিংবা কোনো শরীর থেকে কোনো পার্টিকুলার কোনো সেল থেকে অঙ্গজ জননের মাধ্যমে, যেটাকে বলা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মাধ্যমে অপত্য তৈরি হয়। এখানে কিন্তু কোনো গ্যামেট উৎপন্ন হয় না, এবং গ্যামেটের মিলনও কিন্তু এখানে হয় না। ওয়েন টু প্যারেন্টস, যেটা হচ্ছে অপোজিট সেক্স, একটা মেল হবে একটা ফিমেল হবে, পার্টিসিপেট ইন দ্য রিপ্রোডাক্টিভ প্রসেস, যখন এই রিপ্রোডাক্টিভ প্রসেসের মধ্যে পার্টিসিপেট করবে, অ্যান্ড অলসো ইনভলভ ফিউশন অফ মেল অ্যান্ড ফিমেল গ্যামেট ইজ কল্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে ফিউশন, যখন মেল এবং ফিমেল গ্যামেটের যখন ফিউশন হবে, সেটা হবে কি? যে সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যখন এই মেল ফিমেল গ্যামেটের যখন ইনভলভমেন্ট থাকবে না, দুটো ডিফারেন্ট অপোজিট সেক্সের যখন ইনভলভমেন্ট থাকবে না, গ্যামেট উৎপন্ন হবে না, তো তখন সেটা হবে কি? যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। When offspring is produced by a single parent with or without the involvement of gamete formation, যখন গ্যামেট ফর্মেশন ছাড়াই যখন অ্যাসেক্সুয়াল যখন রিপ্রোডাকশন হবে, অপত্য সৃষ্টি হবে, তো সেটা হবে কি? যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। আর যেটা গ্যামেটের মিলনের মাধ্যমে হবে, একটা মেল গ্যামেট এবং একটা ফিমেল গ্যামেটের ফিউশনের মাধ্যমে হবে, সেটা হবে সেক্সুয়াল রিপ্রোডাকশন। তো আজকের মতো আমরা পড়লাম এই পর্যন্ত, যেটা হচ্ছে ছোট্ট একটা ইন্ট্রোডাক্টরি পার্ট রিপ্রোডাকশন, এই চ্যাপ্টার 1-এর এনসিইআরটি ক্লাস 12 বায়োলজি। তো তোমরা যদি এই রকমের আরও ভিডিও যদি তোমরা চাও, তাহলে অবশ্যই
কমেন্টে তোমরা জানাবে যে এনসিইআরটি থেকে লাইন বাই লাইন এরকম এক্সপ্লেন ভিডিও যদি তোমরা চাও তাহলে অবশ্যই জানাবে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অল করবে, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা পড়বো সেক্সুয়াল রিপ্রোডাকশন সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো এবং অবশ্যই ছোট করে নোট বানিয়ে নেব। আজকে আমরা শুধুমাত্র ইন্ট্রোডাক্টরি পার্টটা পড়লাম বলে অত ডিটেলে আমরা গেলাম না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে কানেক্টেড উইথ MS বায়ো গাইড।